এক রাতের কথা শুনবে। ঝোড়ো রাত, চারিদিকে তুষার পড়ছে, শীত প্রচণ্ড, বাতাস তীব্র শব্দ করে গাছগুলোকে নাড়া দিচ্ছে। কি এক ভয়ঙ্কর রাত! শীতের এক হিমশীতল রাতে চারদিকে নীরবতা নেমে এলো। সাদা বরফে ঢেকে গেল রাস্তা আর বাড়ির ছাদ। হুঁ হুঁ করে বইতে লাগলো ঠান্ডা হাওয়া, যেন কেউ ফিসফিস করে গল্প বলছে। গাছের ডালগুলো কাঁপছিল, ছায়াগুলো অদ্ভুত আকার নিচ্ছিল। দূরে কোথাও বরফ ভাঙার শব্দ, ক্র্যাক। চাঁদের আলো বরফে পড়ে সব কিছু ঝিলমিল করছিল, কিন্তু মনটা কেমন ভয় ভয়। জানালায় হাওয়ার ঘাক্কায় টুংটাং শব্দ হচ্ছিল। তবু উষ্ণ কম্বলের ভেতর বাচ্চারা জানত ভয়টা শুধু গল্পের মতোই। জানালার ধারে ছোট্ট নীলু চুপচাপ শীতের দৃশ্য উপভোগ করছিল। বরফ আর হিমেল হাওয়ার মাঝেও তার চোখে ছিল নরম আনন্দ। কে জানত এই আনন্দটাই হয়তো তার জীবনের শেষ আনন্দ। তবু নীলুর মুখে দুঃখ নেই, আছে শুধু নিঃশব্দ হাসি। হঠাৎ সে দেখল একটা প্যাঁচা কাঁপতে কাঁপতে ঠান্ডায় উড়ে বেড়াচ্ছে। ডানাগুলো ভারী, চোখে ভয় আর সাহায্যের আকুতি। হিমেল আকাশে প্যাঁচাটার ছায়া দেখে নীলুর বুকটা কেঁপে উঠল। তবু সে জানালার পাশে দাঁড়িয়ে রইল, এই মুহূর্তটুকু আঁকড়ে ধরে। নীলুর প্রাণঘাতী অসুখ। ডাক্তার আগেই বলে দিয়েছেন তার সময় খুব অল্প। জানালা খুললেই ঠান্ডা হাওয়ায় নিমোনিয়া হতে পারে, মৃত্যু আসবে আরও দ্রুত। নীলু মরতে চায় না, সে যতটা পারে বাঁচতে চায়। তবু জানালার ওপারে কাঁপতে থাকা প্যাঁচাটাকে দেখে তার চোখ ভিজে ওঠে। আমি যদি খুলতে না পারি, ওকে কে বাঁচাবে? ভাবতে থাকে সে। হৃদয় আর ভয়ের মাঝে নীলুর মনটা ছিঁড়ে যাচ্ছে। শীতল কাঁচে হাত রেখে সে শুধু ফিসফিস করে বলে, আর একটু সময় দাও আমাকে। যাই হোক, যা হবার হবে, নীলু নিজের মনে বলল। ডাক্তার বলেছে সবই এখন ঈশ্বরের হাতে। আমি যদি একটু আগে চলে যাই তাতে আর কি আসে যায়। কিন্তু এই প্যাঁচাটার তো বাঁচার পুরো জীবন পড়ে আছে। আমার ভয়ে ও যেন না মরে, এটা আমি চাই না। একটা প্রাণ অন্তত বেঁচে থাকুক, এটাই আমার ইচ্ছে। এই ভেবেই নীলু চোখ মুছে সাহস করে সিদ্ধান্ত নিল, জানালা খুলে ওকে ভিতরে আসতে দিল। আমি তোমার রোগের নাম জানি, প্যাঁচাটি নরম স্বরে বলল। লিউকেমিয়া, রক্তের অসুখ। কেঁদো না, ভয় পেও না, সে শান্ত করে দিল নীলুকে। ঈশ্বর আগে ওষুধ পাঠান, তারপর রোগ, এটাই প্রকৃতির নিয়ম। বনে প্রতিটি গাছ, প্রতিটি পাতা কোনো না কোনো আরোগ্যের শক্তি রাখে। কোনটা কোন অসুখে কাজে লাগে সেটা জানতে হয় শুধু। আমরা পশুরাও অসুখে পড়ি, তখন সেই গাছই খুঁজি, পাতা খাই, শিকড় চিনি, ধীরে ধীরে সেরে উঠি। আজ তুমি দুঃখ করো না, কেঁদো না, আমাকে বিশ্বাস করো, দেখি আমি তোমার জন্য কি করতে পারি। ভুলে যেও না সাবস্ক্রাইব করতে। মনে রেখো, প্যান্থেরা বেবি। আমরা আবার দেখা করব প্রতি হাসপাতালের শুক্রবারে। ঘরটা অস্বাভাবিক নীরব, শুধু মনিটরের শব্দ। ঘড়ির কাঁটা যেন ইচ্ছে করেই ধীরে চলছিল। ডাক্তার চোখ নামিয়ে বললেন, আশা আর নেই। নীলুর শরীরটা খুব দুর্বল, শেষ সময়ে এসে গেছে। মা তার কপালে হাত রেখে ফুপিয়ে কাঁদছেন। বাবা মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে, চোখের জল লুকোতে পারছেন না। কেউ কথা বলছে না, তবু সবার বুক ভেঙে যাচ্ছে। নীলু বুঝতে পারছে এটাই বিদায়ের সময়। তার শ্বাসগুলো গোনা যায় এমন হয়ে উঠেছে। চোখে জল নেই, শুধু গভীর ক্লান্তি। সবচেয়ে কষ্টের ব্যাপার, সে বাঁচতে চেয়েছিল। ঘরটা ভালোবাসায় ভরা, তবু ভয়ঙ্কর শূন্য। আর মেয়েটা শুধু ভাবছে, আর কি কখনো মাকে দেখতে পাবো না? আর কি কখনো বাবার হাতটা ধরতে পারবো না?
আর কি কখনো এই জানালায় বসে নীল আকাশ দেখতে পাবো না? আর কি কখনো আমি বন্ধুদের সাথে খেলবো না? আমি কি আর কখনো স্কুলে যাব না? আমার কি এখানেই শেষ? তারপর আমি কোথায় যাব? জানি না। সে মেয়েকে জড়িয়ে ধরছে। মা রে, তুই চলে যাবি? মা, আমার ভয় লাগছে খুব। আমি কোথায় যাব? মরে গেলে কি আর আসতে পারবো না? অমন করে বলে না, বলে না আমার লক্ষ্মী মেয়ে, অমন করে বলে না। আমার বুকটা ভেঙে যাচ্ছে। আমি যে তোর মা। মা, আমাকে আগলে রাখো। আমি কোথাও যাব না। আমি তোমাকে ছেড়ে মরতে চাই না মা। লক্ষ্মী মা আমার, একটু চুপ করে ঘুমো। তুমি এসেছ, ভালো হয়েছে। যাওয়ার আগে তোমাকেই একবার দেখতে চেয়েছিলাম। আমার নিঃশ্বাসগুলো ভারী হয়ে আসছে, বুঝতে পারছি সময় খুব কাছেই। চলো, এই শেষ মুহূর্তে দুজন একটু কথা বলি। কোনো কান্না নয়, শুধু নীরব স্মৃতির ছোঁয়া। আমি ক্লান্ত, গভীর এক ঘুম ডাকছে আমাকে। তুমি আমার শেষ বন্ধু আর সবচেয়ে আপন। তোমার পাখা ধরেই আমি শান্তিতে চিরঘুমে চলে যেতে চাই। নীলু অপেক্ষা করছে মৃত্যুর জন্য। ঈশ্বরকে বলছে, মা ঘুমিয়ে পড়ুক, তারপরে আমাকে নিয়ে যেও। মায়ের সামনে আমি মরতে পারবো না। মায়ের অনেক কষ্ট হবে, মা অনেক কাঁদবে, আমি দেখতে পারবো না। মাকে ঘুম পাড়িয়ে দাও। আর মা বলছে, মারে, মারে, আমি তোকে হারাতে পারবো না। আমি তোকে রেখে ঘুমোতে পারবো না। তুই আমাকে ছেড়ে কখন পালিয়ে যাবি আমি জানি না। মা, তুই আমাকে ছেড়ে যাস নে। দূর বোকা মেয়ে, আউল বলল, আমার কথা আগে শোনো, তোমার কিচ্ছু হবে না। প্যাঁচাটি বলল, দেখো তোমার জন্য আমি কি এনেছি। আমি তো বলেছিলাম বনের মধ্যেই সব ওষুধ লুকিয়ে আছে। এই শিকড়টা খাও, তুমি একদম ভালো হয়ে যাবে। রক্তের রোগ আমরা প্রজন্মের পর প্রজন্ম এভাবেই সারিয়েছি। ছোট মেয়েটি বলল, না মা, আমি এটা খাবো না, গাছটা খুব অদ্ভুত। মা মৃদু হেসে বললেন, ও যখন তোমার বন্ধু, তখন একবার চেষ্টা কর, ক্ষতি কি? হঠাৎ প্যাঁচাটি বলল, আমি তোমাকে খাওয়াবই। আমি প্যাঁচা পড়ি, তোমার মায়ের ছদ্মবেশে এসেছি। এই বলে সে নিজ হাতে মেয়েটিকে সেই ওষুধ খাইয়ে দিল। পরদিন সকালে ডাক্তার পরীক্ষা করে অবাক হয়ে গেলেন। তার শরীরে আর একটি ক্যান্সারের কোষও নেই। এটা অসম্ভব, এটা তো একেবারে মিরাকেল, তিনি বললেন। সবাই বিশ্বাসই করতে পারছিল না। হাসি আর আনন্দে ঘর ভরে উঠল। ওই রহস্যময় পাখিটির প্রতি সবাই কৃতজ্ঞ হল। মেয়েটি এখন পুরোপুরি সুস্থ। সে আবার নতুন করে তার জীবন শুরু করবে। আবার স্কুলে যাবে, আবার বন্ধুদের সাথে খেলবে। ও আবার বাবার হাত ধরে হাঁটবে, আবার মাকে জ্বলিয়ে ঘুমাবে। ধন্যবাদ শীতের প্যাঁচা, অন্যকে হেল্প করলে বিনিময়ে লাভবান হওয়া যায়। শীত কেটে গেছে, বসন্ত এসে গেছে হাসি আর রং নিয়ে। এখন সবাই জানে সেই দয়ালু পাখিটির আশ্চর্য গল্প। পার্কে সকাল হলেই প্রতিবেশীরা প্যাঁচাকে ডাক দেয়। ডাক শুনে প্যাঁচাটি ডানা মেলে উড়ে আসে। বাচ্চারা খুশিতে চেঁচিয়ে ওঠে। সবাই মিলে প্যাঁচাটার সঙ্গে সেলফি তোলে। প্যাঁচা আর নীলু হয়ে যায় খুব ভালো বন্ধু। তারা সবসময় একসঙ্গে খেলাধুলা করে, পার্কে হাঁটে, ফুল দেখে, হাসে। প্যাঁচা নীলুর নাম ঠিক করে বলতে পারে না। সে আদর করে নীলুকে ডাকে লিলু। এই নাম শুনলেই নীলু হেসে ওঠে। লিলু আর প্যাঁচা একে অপরকে ছাড়া থাকতে পারে না। প্যাঁচা লিলুকে গল্প শোনায় বনের, লিলু প্যাঁচাকে শোনায় তার স্কুলের কথা।
চারপাশে শুধু বন্ধুত্ব আর ভালোবাসা। সবাই মনে রাখে দয়ালু পাখির উপকার। পার্ক ভরে থাকে আনন্দের শব্দে। নীলুর জীবন আবার রঙিন হয়ে ওঠে। এইভাবেই শেষ হয় আমার লিলুর গল্প, একটা খুব সুখী শেষ। অপেক্ষা করো, অপেক্ষা করো। শোনো তো, কি আসছে আগামী শুক্রবার? হ্যাঁ, গ্রামের ভৌতিক চার্চ। হঠাৎ নিজে থেকেই জ্বলে ওঠে আলো। দরজা খুলে যায়, আবার ধপাস করে বন্ধ হয়ে যায়। চারদিকে অদ্ভুত শব্দ, গা ছমছমে ভয়। নীল আকাশের নিচে দাঁড়িয়ে থাকা রহস্যময় চার্চটা। ভয় আর কৌতূহল একসাথে টানবে তোমাকে। ভুলে যেও না আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে, কারণ আমি থাকছি তোমার সাথেই প্রতি শুক্রবার।